আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাকিমুল ইসলাম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ। আমরা আজকের ক্লাসে দেখব বাংলাদেশের প্রধান নদ নদী, এর শাখা নদী, উপনদী এবং বাংলাদেশের নদ নদী রিলেটেড অন্যান্য বিষয়বস্তু। তো ক্লাস শুরুর আগে আমি বলে রাখি যে আমাদের এই চ্যানেলে আপনারা চাইলে ফ্রিতেই সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক ফুল কোর্সটি ফ্রিতে করতে পারবেন ঘরে বসে থেকে। যে কোনো বিশ্ববিদ্যালয় প্রস্তুতি বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সম্পূর্ণ কোর্সটি পাচ্ছেন একদম ফ্রিতে। আমাদের দুইটি প্লেলিস্ট রয়েছে, একটি হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ নাইট 24 আর একটি হচ্ছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নাইট 24। আপনারা ঘরে বসে থেকে সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন একদম ফ্রিতে। তো চলে আসি আমরা আজকের ক্লাসে। আমাদের যে গত ক্লাস ছিল সেই গত ক্লাসের বিষয় ছিল বাংলাদেশের প্রধান নদ নদীর উৎপত্তি স্থল এবং বাংলাদেশে কোথায় কোথায় তা মিলিত হয়েছে। তো আজকে আমরা দেখব যে বাংলাদেশের উপনদী এবং শাখা নদীগুলো সম্পর্কে এবং পরবর্তীতে এর অন্যান্য রিলেটেড যে বিষয়গুলো তা দেখব। বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে আমরা দেখেছিলাম যে পদ্মা নদী রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, ব্রহ্মপুত্র নদী কুড়িগ্রাম জেলা দিয়ে, তিস্তা নদী নীলফামারী, এই পাশে সুরমা এবং কুশিয়ারা নদী সিলেট এবং গোমতী নদী হচ্ছে কুমিল্লা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আজকে আমরা দেখব যে এই নদীগুলোর উপনদী এবং শাখা নদী। এটি হচ্ছে পদ্মা নদী। এই পদ্মা নদীর প্রধান উপনদী। আচ্ছা, আমরা আগে দেখি যে উপনদী কি আর শাখা নদী কি। উপনদী হচ্ছে এমন নদী যা কোনো একটি স্থানে উৎপত্তি হয়ে মূল নদীতে এসে পতিত হয়েছে। যদি সাপোজ এমন হয় যে আমরা এখানে দেখেছিলাম তিস্তা নদী, তিস্তা নদীটি সিকিমে পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশের নীলফামারী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। যদি এইটা দেখি, এটা যদি তিস্তা নদী হয়, সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে বাংলাদেশের নীলফামারী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের সাথে একত্রিত হয়েছে বা মিলিত হয়েছে, তাহলে এই নদীটি হচ্ছে উপনদী। তাহলে উপনদী হচ্ছে কোনো একটি স্থানে উৎপত্তি লাভ করে সেটি মূল নদীতে এসে পতিত হয়। এবং শাখা নদী হচ্ছে মূল নদী থেকে তার স্রোতধারা বের হয়ে অন্যদিকে প্রবাহিত হয়, অর্থাৎ নিম্নমুখী প্রবাহিত হয়। যে কোনো একটি নদী, যেমন আমরা দেখতে পারি যে পদ্মা নদীর অনেকগুলো শাখা নদী রয়েছে, যেমন কুমার, মধুমতি, মাথাভাঙ্গা, কপোতক্ষ। আমরা জানি যে কপোতক্ষ নদটি হচ্ছে বা পদ্মা নদী থেকে বের হয়ে এই যে নিচে দক্ষিণ দিকে যশোর জেলায় দিকে পতিত হয়েছে, অর্থাৎ নিম্নমুখী স্রোতে এই নদীগুলো বা এই নদ প্রবাহিত হয়। অর্থাৎ মূল যে নদী, সেটি হোক আন্তর্জাতিক নদী বা একটি দেশের বৃহৎ নদী থেকে কোনো গতিপথ বের হয়ে এসে নিম্নমুখী স্রোতে পতিত হয়, তা হচ্ছে শাখা নদী। এই পদ্মা নদীর কিছু উপনদী রয়েছে, তবে পদ্মা নদীর প্রধান উপনদী হচ্ছে মহানন্দা নদী। এই মহানন্দা নদী ভারতীয় উৎপত্তি হয়ে বাংলাদেশের পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে। এই মহানন্দা নদী পদ্মা নদীর প্রধান উপনদী এবং বাকি যে উপনদীগুলো রয়েছে কুলিক, টাঙ্গুয়ান, নাগর, পুনর্ভবা, এই নদীগুলো উৎপত্তি হয়ে মহানন্দা নদীতে এসে পতিত হয়েছে। অর্থাৎ সবগুলো নদী পদ্মা নদীর উপনদী, তবে পদ্মা নদীর প্রধান উপনদী হচ্ছে মহানন্দা নদী এবং এই মহানন্দা নদীর উপনদী হচ্ছে কুলিক, টাঙ্গুয়ান, নাগর, পুনর্ভবা। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কেননা পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে যে মহানন্দা নদীর উপনদী কোনগুলো, বা পদ্মা নদীর প্রধান উপনদী কোনটি, বা পদ্মা নদীর উপনদী কোনটি। তাহলে পরীক্ষায় ভাবে হতে পারে যে কুলিকও আছে, মহানন্দা আছে, তাহলে পদ্মা নদীর প্রধান উপনদী হচ্ছে মহানন্দা নদী। এবং আমাদের মনে রাখতে হবে যদি পরীক্ষা আসে মহানন্দা নদীর উপনদী কোনটি, তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটি অপশনে থাকলে আমরা উত্তর করতে পারবো। মূলত এই সবগুলোই হচ্ছে পদ্মা নদীর উপনদী, যেহেতু মহানন্দা নদীটি পদ্মা নদীতে এসে পতিত হয়েছে। এরপরে আমরা দেখি শাখা নদী। কুমার, মধুমতি, মাথাভাঙ্গা, কপোতক্ষ, ভৈরব, আড়িয়ালখাঁ, ইচ্ছামতি, এই সবগুলো হচ্ছে পদ্মা নদীর শাখা নদী, যা নিম্নমুখী স্রোতে পদ্মা নদী থেকে বেরিয়েছিল এবং তা আমরা পদ্মা নদী শাখা নদী হিসাবে
বিবেচনা করতে পারি। এরপর হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র যে নদটি রয়েছে, এই নদের প্রধান যে উপনদীগুলো রয়েছে তা হচ্ছে ধরলা এবং তিস্তা। আমরা আগের ভিডিওতে দেখছি যে তিস্তা কোথায় উৎপত্তি লাভ করেছে। ভারতের সিকিম যে রাজ্য আছে, সিকিম রাজ্যের যে পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চল থেকে তিস্তা নদীর উৎপত্তি লাভ করেছে এবং উৎপত্তি লাভ করে বাংলাদেশের হচ্ছে নীলফামারী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আর এই ব্রহ্মপুত্র নদের শাখা নদ হচ্ছে শীতলক্ষ্যা, বংশী, যমুনা। আমরা এখানে দেখেছি যে চিলমারির, কুড়িগ্রাম জেলা চিলমারি উপজেলা থেকে বাংলাদেশের যে ব্রহ্মপুত্র নদটি এসেছে বাংলাদেশে, সেই নদটি গতিপথ পরিবর্তন করে দক্ষিণমুখী স্রোতে গেছে এবং যমুনা নদীর সৃষ্টি হয়েছে। যেহেতু মূল নদী থেকে ব্রহ্মপুত্র যমুনা নদীটি সৃষ্টি হয়েছে, তাই ব্রহ্মপুত্র নদীর একটি শাখা নদী হচ্ছে এই যমুনা নদী। অনেকেই ভাবতে পারে যে আসলে যমুনা তো অনেক বড় নদী, তাহলে কেন সেটা ব্রহ্মপুত্র নদীর শাখা নদী? অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, ব্রহ্মপুত্র নদীর গতিপথ কিন্তু ছিল হচ্ছে ঠিক বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ 1787 সালের যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পর ফলে মূল যে গতিপথ ছিল, এই গতিপথটি পরিবর্তন হয়ে বাংলাদেশের দক্ষিণ দিকে বাঁক নিয়েছে আরো একটি গতিপথ। তাই যমুনাকে ব্রহ্মপুত্র নদীর শাখা নদী বলা হয়। এখন আমরা দেখব যমুনা নদীর উপনদী। আমরা এখানে দেখেছি যে এই যে তিস্তা, তারপরে হচ্ছে আত্রাই এবং মাঝে আরো একটি নদী এখানে উৎপত্তি হয়েছিল, সেটা হচ্ছে করতোয়া। এটা হচ্ছে আত্রাই, এটা হচ্ছে করতোয়া নদী। হ্যাঁ, এটা হচ্ছে করতোয়া। তাহলে এই তিস্তা, তারপর হচ্ছে করতোয়া, তারপর হচ্ছে আত্রাই, এই নদীগুলো উৎপত্তিস্থলে উৎপত্তি হয়ে যমুনা নদীতে এসে পতিত হয়েছে। এই জন্য এই নদীগুলো হচ্ছে যমুনা নদীর উপনদী। এবং এই যমুনা নদী থেকে একটি শাখা বের হয়েছে, যার নাম হচ্ছে ধলেশ্বরী, অর্থাৎ তার শাখা নদী। এবং ধলেশ্বরী শাখা নদী হচ্ছে শীতলক্ষ্যা। আমরা এখানে দেখেছি যে বাংলাদেশের কুমিল্লা জেলা অবস্থিত এবং এই কুমিল্লা জেলায় বাংলাদেশের একটি নদী উৎপত্তি হয়েছে ত্রিপুরার ডুমুর অঞ্চল থেকে, যার নাম হচ্ছে গোমতী। এই গোমতী নদীটি ত্রিপুরার ডুমুর অঞ্চলে উৎপত্তি লাভ করে বাংলাদেশের কুমিল্লা জেলা দিয়ে প্রবেশ করে বাংলাদেশের মেঘনা যে নদী আছে সেই নদীতে এসে মিলিত হয়েছে। তাই এই গোমতী নদীটি হচ্ছে মেঘনা নদীর একটি উপনদী এবং ঠিক তিতাস নদীটিও উৎপত্তি হয়ে মেঘনা নদীতে এসে পতিত হয়েছে। তাই তিতাস নদীটিও মেঘনা নদীর উপনদী। এগুলো হচ্ছে প্রধান উপনদী। প্রতিবার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 3টি পার্বত্য জেলা অবস্থিত, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান। এই খাগড়াছড়ি থেকে একটি নদীর উৎপত্তি হয়েছে, যার নাম হচ্ছে হালদা নদী। এই হালদা নদীটি এই কর্ণফুলী নদীর সাথে চট্টগ্রামের কালুরঘাটে মিলিত হয়েছে। তাই এই হালদা নদীতে যেহেতু বাংলাদেশে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীতে গিয়ে মিলিত হয়েছে বা পতিত হয়েছে এবং তারপরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, তাই এই হালদা নদীটি হচ্ছে কর্ণফুলী নদীর উপনদী। এগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান উপনদী সমূহ। তাহলে অবশ্যই আমাদের এগুলো মাথায় রাখতে হবে এবং বারবার করে পড়তে হবে, যেহেতু এগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, তাই লেখা হয়েছে। পদ্মা নদীর উপনদী হচ্ছে প্রধান উপনদী মহানন্দা এবং তারপরে মহানন্দার উপনদী হচ্ছে কুলিক, টাঙ্গন, পুনর্ভবা, নাগর ইত্যাদি। বাংলাদেশে এই যে প্রধান নদীগুলো রয়েছে, এই নদীগুলোর পূর্বে অন্য নাম ছিল, বর্তমানে তা পরিবর্তন হয়েছে। তাই পূর্বের কিছু নাম দেখব। পদ্মা নদীর পূর্ব নাম ছিল কীর্তিনাশা। যমুনা নদীর পূর্ব নাম ছিল জোনাই। এই নামগুলো অবশ্যই আমরা মনে রাখবো। পদ্মা নদীর অপর নাম ছিল কীর্তিনাশা, যমুনা নদীর আরেক নাম ছিল হচ্ছে জোনাই, ব্রহ্মপুত্র নদীর আরেক নাম ছিল লোহিত্র এবং বুড়িগঙ্গা নদীর আরেক নাম ছিল হচ্ছে দোলাই। এই নামগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নদী রিলেটেড অনেক কবি অনেক কিছু লিখেছে বা তাদের জীবনের সাথে স্মৃতি বিজড়িত অনেক জেলা এবং নদী রয়েছে। যেমন আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্তর জীবনের সাথে কপোতাক্ষ নদের অতপ্রত একটি স্মৃতি রয়েছে। তিনি কপোতাক্ষ নদ নামক একটি হচ্ছে ছড়াও লিখেছিলেন। তো এরকম আরো কিছু রয়েছে, যেমন পদ্মা নদীর
মাঝি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। তারপরে হচ্ছে কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারপরে রয়েছে নদী ও নারী, হুমায়ুন কবির। হাসুলি বাকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারপর হচ্ছে তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্ল বর্মন। নদীকেন্দ্রিক যে উপন্যাসগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে তা আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা নদীর মাঝি, এটি পূর্বে যে এইচএসসি যে সিলেবাস ছিল সেই সিলেবাসে ছিল, বর্তমান আছে কিনা আমি জানি না অবশ্য। পদ্মা নদীর মাঝি এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এটি খুবই একটি জনপ্রিয় একটি উপন্যাস। এরপর হচ্ছে কপোতাক্ষ নদ হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, নদী ও নারী এটি হচ্ছে হুমায়ুন কবির। তারপর হাসুনি বাকের উপকথা এটি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে এবং বিসিএস চাকরি পরীক্ষায় এটি অনেকবার এসেছে। তিতাস একটি নদীর নাম, এটি খুবই অসাধারণ একটি উপন্যাস, আপনারা যদি পড়ে থাকেন তাহলে দেখবেন। আমার কাছে সত্যি অসাধারণ মনে হয়েছে, আমি কয়েকবার পড়েছি এটি। অদ্বৈত মল্ল বর্মন। ধলেশ্বরী হচ্ছে প্রভাত বন্ধু অধিকারী, ইচ্ছেমতি হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়। এই উপন্যাসগুলো এবং তার লেখক সম্পর্কে বিভিন্ন পরীক্ষা এসেছে, তাই আপনারা অবশ্যই এগুলো গুরুত্ব দিয়ে দেখবেন। আর আমরা যেহেতু একটু আগে বাংলাদেশের প্রধান নদ নদীগুলো দেখেছি এবং নদ নদীগুলো কোন গতিপথে প্রবাহিত হয়েছে তাও আমরা কিন্তু দেখেছি, তাহলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে। যেমন রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত? আমরা দেখেছি যে বাংলাদেশের রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে একটি নদী প্রবেশ করেছে, তা হচ্ছে পদ্মা। তাহলে অবশ্যই আমরা তা লিখবো হচ্ছে পদ্মা। তারপরে যশোর কোন নদীর তীরে অবস্থিত? আমরা আগে যখন নদ নদী সম্পর্কে, শাখা নদী এবং উপনদী সম্পর্কে বলেছিলাম তখন বললাম যে যশোরে কপোতাক্ষ নদ রয়েছে। এই কপোতাক্ষ নদের সাথে মাইকেল মধুসূদন দত্তর মানে তার একটা স্মৃতি বিজড়িত রয়েছে। তারপরে হচ্ছে সিলেট, এই সিলেট যে জেলাতে আমরা দেখলাম যে বাংলাদেশের দুইটি নদী প্রবেশ করেছে, একটি হচ্ছে সুরমা, একটা কুশিয়ারা। এই সুরমা নদী হচ্ছে সিলেট জেলায় নদীর তীরে অবস্থিত। আসলে নদীর তীরবর্তী যে জেলাগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রতিটা সভ্যতা, প্রতিটা শহর নদী কেন্দ্রিক গড়ে উঠেছে। আমরা যদি এই পূর্বে দেখি যে মিশরীয় সভ্যতা নীল নদের তীরে অবস্থিত গড়ে উঠেছে, সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছে। তারপরে আমরা যদি রাজশাহীর দিকে তাকাই, রাজশাহী কিন্তু খুব সম্ভবত 1825 সালের পূর্বে নাটোরে ছিল এর কেন্দ্র, কিন্তু পরবর্তীতে এটা পরিবর্তন হয়ে রাজশাহীতে রামপুর বোয়ালিতে নিয়ে আসে। রাজশাহীর পূর্ব নাম ছিল রামপুর বোয়ালিয়া। কেন নিয়ে আসে? কেননা বাণিজ্য করার সুবিধার্থে নদী পথ ব্যবহার, পদ্মা নদীর পথ ব্যবহার, এই জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাবনা ইচ্ছামতি নদীর তীরে অবস্থিত, শরীয়তপুর হচ্ছে কীর্তিনাশা নদীর তীরে অবস্থিত। তারপরে নারায়ণগঞ্জ আমরা জানি যে শীতলক্ষা, তারপর বুড়িগঙ্গা এইসব নদীর তীরে অবস্থিত। তারপরে হচ্ছে বগুড়া হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। আমরা এখানে দেখেছিলাম যে বাংলাদেশের 3টা নদী এখানে উৎপত্তি হয়েছে, একটা হচ্ছে তিস্তা, আরেকটি হচ্ছে করতোয়া, আরেকটি হচ্ছে আত্রাই নদী। এই নদীগুলো উৎপত্তি হয়ে বাংলাদেশে উত্তরবঙ্গের যে জেলা রংপুর যে বিভাগ, এই বিভাগে দিয়ে প্রবেশ করেছে। আচ্ছা, আমরা এখন দেখব যে বাংলাদেশের যে জলপ্রপাতগুলো রয়েছে। জলপ্রপাত হচ্ছে একটি নির্দিষ্ট উঁচু স্থান থেকে প্রকৃতভাবে বহমান জলের স্রোত, অর্থাৎ উঁচু একটি স্থান থেকে সেটি প্রকৃতভাবে নিম্নে বহমান অবস্থায় রয়েছে, এগুলো হচ্ছে জলপ্রপাত। বাংলাদেশের সর্ববৃহৎ যে জলপ্রপাত তা হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত, মৌলভীবাজারে অবস্থিত। তো আমরা জানি এই মৌলভীবাজার হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের অন্তর্গত। সিলেট বিভাগে 4টি জেলা রয়েছে, একটি হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, এই মৌলভীবাজার এবং হবিগঞ্জ। ঠিক এই মৌলভীবাজারে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ
জলপ্রপাত। এবং এই মৌলভীবাজারে আরো একটি জলপ্রপাত রয়েছে, সেটি হচ্ছে হামহাম জলপ্রপাত। মৌলভীবাজারে বাংলাদেশের বৃহৎ দুইটি জলপ্রপাত রয়েছে, তবে সর্ববৃহৎ জলপ্রপাত হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। এবং আমরা পার্বত্য চট্টগ্রামে 3টি জেলা দেখেছি, একটি হচ্ছে খাগড়াছড়ি, অপরটি হচ্ছে রাঙ্গামাটি, সর্ববৃহৎ জেলা বাংলাদেশের, আরেকটি হচ্ছে বান্দরবন। এই বান্দরবনে 3টি জলপ্রপাত, বৃহৎ জলপ্রপাত রয়েছে। আমরা মনে রাখবো রিজুক, শৈল এবং নাফাখুম জলপ্রপাত। তাহলে আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা সাজিয়ে নিয়েছি যে বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার, হামহাম জলপ্রপাত হচ্ছে মৌলভীবাজার, রিজুক, শৈল এবং নাফাখুম জলপ্রপাত হচ্ছে বান্দরবন। তাহলে আমরা আরেকবার পড়ব, মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার, হামহাম জলপ্রপাত মৌলভীবাজার, রিজুক, শৈল এবং নাফাখুম জলপ্রপাত হচ্ছে বান্দরবনে অবস্থিত। ঠিক রাঙামাটির পরে বাংলাদেশের যে জেলাটি অবস্থিত নিচে দক্ষিণ দিকে, সেটি হচ্ছে বান্দরবন জেলা। বাংলাদেশে একমাত্র শীতল পানির ঝর্ণা হচ্ছে হিমছড়ি, কক্সবাজার। এবং উষ্ণ পানির ঝর্ণা হচ্ছে সীতাকুণ্ড, চট্টগ্রাম। এই তিনটি ঝর্ণা বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। তা আমরা মনে রাখবো বাংলাদেশের যে হিমছড়ি, অর্থাৎ হিম শব্দটার সাথে বাংলাদেশের যে আমরা বাংলা ভাষা, এই বাংলা ভাষার সাথে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব মনে হয় আর কি আমাদের, যে হিম শীতল অবস্থা এরকম। তাহলে আমরা মনে রাখবো যে হিমছড়ি মানে হচ্ছে যে জলপ্রপাত, সেটা হচ্ছে বাংলাদেশের শীতল পানির ঝর্ণা আর কি, সরি জলপ্রপাত নয়, এই হিমছড়ি যে ঝর্ণা সেটি হচ্ছে বাংলাদেশের শীতল পানির ঝর্ণা, যা হচ্ছে কক্সবাজারে অবস্থিত। এবং সীতাকুণ্ডে অবস্থিত বাংলাদেশের একমাত্র উষ্ণ পানির ঝর্ণা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত। আর শুভলং ঝর্ণা হচ্ছে রাঙামাটিতে। যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে শুভ কথাটার সাথে একটু রঙের সম্পর্ক থাকতে পারে, যেহেতু শুভ জিনিস। আর হিম কথাটার সাথে শীতের বা ঠান্ডার একটা সম্পর্ক রয়েছে, তাই হিমছড়ি মানে এটা হচ্ছে শীতল পানির ঝর্ণা। আর সীতাকুণ্ড চট্টগ্রামে যেটি রয়েছে সেটি হচ্ছে উষ্ণ পানির ঝর্ণা। এবং শুভলং হচ্ছে রাঙামাটি, অর্থাৎ রং এর সাথে একটু রিলেটেড, এমনটাই নিজের কাছে অনুভব করলে পরীক্ষার হলে আশা করি আমাদের মনে থাকবে। আচ্ছা, আমরা এখন দেখবো বাংলাদেশের উপত্যকা। আচ্ছা, উপত্যকা হচ্ছে দুইটি পাহাড়ের মধ্যবর্তী সমতল বা অসমতল ভূমি, অর্থাৎ পাহাড়ের মাঝে কিছু বিস্তীর্ণ এলাকা আর কি, সেটাকে বলা হয় উপত্যকা। তো বাংলাদেশের যে উপত্যকাগুলো রয়েছে সেগুলো এগুলো তো হচ্ছে দর্শনীয় স্থান, ভ্রমণের স্থান, তাই অবশ্যই আমাদের এগুলো অনেকের জানা আছে বা আমরা ভ্রমণ করতে গিয়েছি। তবুও আমরা একবার দেখে নেই, বাংলাদেশের যে বলেশিরা ভ্যালি রয়েছে তা হচ্ছে মৌলভীবাজারে, ভেঙ্গি ভ্যালি, সাজেক ভ্যালি এবং মাইনীমুখী ভ্যালি হচ্ছে রাঙামাটিতে। এগুলোতে প্রায় সকলে হচ্ছে ভ্রমণ করে, তাই এগুলো সম্পর্কে সম্ভবত সবারই মনে থাকার কথা যে ভেঙ্গি ভ্যালি, সাজেক ভ্যালি এবং মাইনীমুখী ভ্যালি হচ্ছে রাঙামাটিতে। যে কখনো ভ্রমণ করেনি সেও ভাবে যে আমি হচ্ছে সাজেক ভ্যালিতে যাব, সে ইউটিউবে ভিডিও দেখে, তাই এই স্থানটা সম্পর্কে সবারই মনে থাকার আর কি কথা। আর সাঙ্গু ভ্যালি হচ্ছে চট্টগ্রামে, নাপিত ভ্যালি হচ্ছে কক্সবাজারে, আর হালদা ভ্যালি হচ্ছে খাগড়াছড়িতে। আমরা দেখেছি যে খালদাছড়ি হচ্ছে খাগড়াছড়িতে উৎপন্ন বাংলাদেশে একটি নদীর নাম হচ্ছে হালদা নদী, অর্থাৎ রিলেটেড আমাদের মনে অবশ্যই থাকবে আমরা আশা করি। আচ্ছা, আমি সাধারণ জ্ঞানের ক্লাস নিচ্ছি জিকে ম্যাজিক বই থেকে। আপনারা যারা ঘরে বসে থেকেই সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রস্তুতি বা যে কোনো প্রতিযোগিতামূলক প্রস্তুতির জন্য শেষ করতে চান, তারা এই বইটি ক্রয় করেন এবং ঘরে বসে থেকেই সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে শেষ করুন। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে বাংলাদেশের চর। চর বলতে গেলে বিভিন্ন নদীর মধ্যে ভেসে ওঠা স্থান, অর্থাৎ বালুমা যে স্থানগুলো সেগুলো হচ্ছে চর। বাংলাদেশে সব থেকে বেশি চর আছে, সব থেকে বেশি চর রয়েছে যমুনা নদীতে। বাংলাদেশে সব থেকে বেশি চর রয়েছে যমুনা নদীতে। এবং বাংলাদেশের যে অন্যান্য জায়গায় যে চরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা দেখব, যেমন ভোলাতে হচ্ছে চর নিউটন, নিজাম, ভোলা জেলাতে যে চরগুলো রয়েছে চর নিউটন, নিজাম, মোহরির চর,
তারপর হচ্ছে চর কুকরিমুকরি চর, ফ্যাশন চর, মানিক চর, জব্বা, এরকম বিভিন্ন চর রয়েছে। তবে এই চরগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কিছু উল্লেখযোগ্য চর আছে, সেগুলো হচ্ছে ফেনীতে, রাজশাহীতে, চট্টগ্রাম, সুন্দরবন, লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে। ভাষণ চর। আচ্ছা, ফেনীতে যত চর রয়েছে তার প্রধান চর হচ্ছে মুহুরীর চর, রাজশাহীতে নির্মল চর, চট্টগ্রামে উরির চর, সুন্দরবনে হচ্ছে দুবলার চর এবং লক্ষ্মীপুরে চর আলেকজান্ডার, চর গজারিয়া, নোয়াখালীতে হচ্ছে ভাষণ চর। এই চরগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে এবং আবারও আসার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার মধ্যে প্রশ্ন এভাবে হতে পারে যে নিচের কোন চরটি চট্টগ্রামে অবস্থিত, তাই বিভিন্ন অপশন থাকবে যে মুহুরীর চর, দুবলার চর, উরির চর, চর আলেকজান্ডার। তাহলে অবশ্যই আমাদের এই চরগুলো মনে রাখতে হবে এবং বারবার করে পড়তে হবে। তাই আরেকবার বলি, নোয়াখালীতে যে চর রয়েছে তা হচ্ছে ভাষণ চর, লক্ষ্মীপুরে যে চর রয়েছে চর আলেকজান্ডার, চর গজারিয়া, সুন্দরবনে হচ্ছে দুবলার চর, চট্টগ্রামে হচ্ছে উরির চর, রাজশাহীতে হচ্ছে নির্মল চর এবং হচ্ছে ফেনীতে হচ্ছে মুহুরীর চর। এবং প্রথমেই বলেছি বাংলাদেশে সব থেকে বেশি চর রয়েছে যমুনা নদীতে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে দ্বীপ। চারিদিকে বিশাল পানি বেষ্টিত, চারিদিকে বিশাল পানি বেষ্টিত যে ভাসমান স্থলভাগ তাকে দ্বীপ বলা হয়। চারিদিকে বিশাল পানি বেষ্টিত ভাসমান যে স্থলভাগ তাকে দ্বীপ বলা হয়। তো আমরা সাপোজ ধরি এটা হচ্ছে ভোলা জেলা। এই ভোলা জেলার পার্শ্ববর্তীতে সবকিছুই হচ্ছে পানি। এই ভোলা জেলা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ এবং দ্বীপ জেলা। এই জেলাটির চারপাশে হচ্ছে পানি, সো আমরা এটাকে বলতে পারি এটি একটি দ্বীপ। তাহলে আমরা অবশ্যই মাথায় রাখবো যে চারদিকে পানি বেষ্টিত বৃহৎ স্থলভাগকে দ্বীপ বলা হয়। এবং বাংলাদেশের যে প্রধান যে দ্বীপগুলো রয়েছে এই দ্বীপগুলো সম্পর্কে আমরা পড়ব এবং আমরা অবশ্যই মানচিত্র ভিজুয়াল করব, নাহলে আমাদের এগুলো মনে থাকবে না। আমাদের যে বইটি আমি পড়াচ্ছি জিকে ম্যাজিক বই থেকে, জিকে ম্যাজিক, এই বইও এই দ্বীপগুলোর চিত্র দেওয়া আছে। এই দ্বীপগুলোর চিত্র যদি আমরা দেখি যে এই যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে বাংলাদেশের যে জেলা রয়েছে সাতক্ষীরা জেলা, এই সাতক্ষীরা জেলার নিচে একটি দ্বীপ রয়েছে, সেটি হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই সাতক্ষীরা জেলার নিচে যেহেতু দক্ষিণ তালপট্টি দ্বীপ, আর এই দ্বীপটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সাথে প্রায় কাছাকাছি এবং লাগানো। আমাদের এটা মনে রাখতে হবে, এই দক্ষিণ তালপট্টি দ্বীপের সাথে দ্বীপ নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিবাদ রয়েছে এই দ্বীপের আধিপত্য বা এই দ্বীপের অধিকার নিয়ে, মালিকানা নিয়ে। এই দ্বীপ সম্পর্কে আরো দুইটি ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে এই দ্বীপটির অন্য নাম হচ্ছে নিউমুর বা পূর্বাশা। এই দ্বীপটির আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। এই দ্বীপের পাশে দিয়ে একটি নদী রয়েছে, সেই নদীটির নাম হচ্ছে হারিয়া ভাঙ্গা। তাহলে আমরা অবশ্যই তিনটি ইনফরমেশন মনে রাখবো। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে নিউমুর দ্বীপ, নিউমুর বা পূর্বাশা, এর আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার এবং নদী হচ্ছে হারিয়া ভাঙ্গা। আর এই হারিয়া ভাঙ্গা নদী হচ্ছে বাংলাদেশ এবং ভারতকে পৃথককারী নদী। এটা আমাদের মনে রাখতে হবে, বিভিন্ন পরীক্ষায় আসে যে বাংলাদেশ এবং ভারতকে পৃথককারী নদী কোনটি, সেটা হচ্ছে হারিয়া ভাঙ্গা নদী। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে সর্ববৃহৎ দ্বীপ, সেই দ্বীপের নাম হচ্ছে ভোলা। এই ভোলা দ্বীপটি হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, অর্থাৎ এই জেলাটির পার্শ্ববর্তী সবকিছু পানি দ্বারা বেষ্টিত। এর আয়তন হচ্ছে 3403 বর্গ কিলোমিটার। আরো একটি ইনফরমেশন মনে রাখতে হবে, এই ভোলা দ্বীপটি হচ্ছে বাংলাদেশের যে মেঘনা নদী রয়েছে এই মেঘনা নদীর মোহনায় অবস্থিত। এই নিঝুম দ্বীপটি অবস্থিত বাংলাদেশের নোয়াখালী জেলায়, অবস্থান হচ্ছে নোয়াখালী, মেঘনা নদীর মোহনায়। এই নিঝুম দ্বীপটির অবস্থান হচ্ছে নোয়াখালীতে। এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত। পূর্ব নাম হচ্ছে বাউলার চর। এই তিনটি ইনফরমেশন গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে নিঝুম দ্বীপের অপর নাম কি।
বা পূর্ব নাম কি বাউলার চর, বা এটি কোন নদীর মোহনায় অবস্থিত। অপশন বিভিন্ন থাকতে পারে, যে যমুনা নদী, মেঘনা নদী, পদ্মা নদী। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা পূর্বে দেখছি যে ভোলা যে জেলাটি বা ভোলা যে দ্বীপটি সেটি হচ্ছে মেঘনা নদীর মোহনায় অবস্থিত। নিঝুম যে দ্বীপটি রয়েছে সেটিও মেঘনা নদীর মোহনায় অবস্থিত, এবং এটি নোয়াখালী জেলার মধ্যে অবস্থিত। নোয়াখালী জেলার মধ্যে আরো একটি দ্বীপ রয়েছে, সেটি হচ্ছে হাতিয়া। এই হাতিয়া দ্বীপটি হচ্ছে নোয়াখালী জেলার মধ্যে অবস্থিত। এরপরে আমরা দেখব সন্দ্বীপ। সন্দ্বীপ হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। প্রাচীনকালে এই সন্দ্বীপ যে দ্বীপটি রয়েছে, এই দ্বীপে জাহাজ তৈরি করা হতো। এই ইনফরমেশনটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, তাই এটি গুরুত্বপূর্ণ। আর এছাড়া আমরা বাকি যে দ্বীপগুলো রয়েছে, এই কুতুবদিয়া, মহেশখালী এবং সোনাদিয়া, এই দ্বীপগুলো হচ্ছে কক্সবাজারে অবস্থিত। এবং আরো একটি দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, আরেকটি হচ্ছে সেরা দ্বীপ, সেরা দ্বীপ। এই সবগুলো দ্বীপ হচ্ছে কক্সবাজারে অবস্থিত। তার পরীক্ষার মধ্যে আসতে পারে নিচের কুতুবদিয়া দ্বীপটি কোথায় অবস্থিত, এই প্রশ্নটি সর্ববেশি এসে থাকে। এই দ্বীপগুলোর অবস্থান সম্পর্কে মনে রাখার জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের চিত্রে দেখতে হবে, মানচিত্রে আসলে দ্বীপটি কোথাও অবস্থিত। যদি আপনাদের কাছে বাংলাদেশ মানচিত্র থাকে, অবশ্যই মানচিত্র আপনারা দেখবেন, নাহলে আমাদের যে জিকে ম্যাজিক বইটি আছে এখানে আপনারা দেখতে পারেন। একটু জুম করেন তো, এখানে আপনারা দেখতে পারেন যে এই দ্বীপগুলোর অবস্থান সম্পর্কে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া আছে। এই যে বাংলাদেশের সাতক্ষীরা জেলার নিচে রয়েছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই যে ভোলা হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। তারপরে রয়েছে নোয়াখালীতে দুইটি, একটি হচ্ছে হাতিয়া এবং একটি হচ্ছে নিঝুম দ্বীপ। তারপর হচ্ছে ভোলাতে আরেকটি রয়েছে মনপুরা। চট্টগ্রামে রয়েছে সন্দ্বীপ। এরপরে হচ্ছে এই যে কুতুবদিয়া, তারপর হচ্ছে মহেশখালী, সোনাদিয়া, সেন্ট মার্টিন, এগুলো সব কক্সবাজারে অবস্থিত। আপনারা যদি মানচিত্রে ভালো করে ভিজিবল করেন এবং মন দিয়ে কয়েকবার দেখেন, তাহলে এর অবস্থান সম্পর্কে আপনাদের অবশ্যই মনে থাকবে, আপনারা ভুলবেন না। তাই আপনারা অবশ্যই বাংলাদেশ বা আন্তর্জাতিক পড়ার সময় মানচিত্র সাথে রাখবেন, এবং যেই বিষয়গুলো মানচিত্রে দেখে পড়লে মনে থাকবে সেই বিষয়গুলো অবশ্যই সেভাবে পড়বেন। এটি হচ্ছে সঠিক টেকনিক। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে বদ্বীপ। আসলে বদ্বীপটা কি? বদ্বীপ হচ্ছে কোনো নদীর মোহনায় সৃষ্টি হওয়া আকৃতির দ্বীপ। অর্থাৎ অনেকগুলো নদী যখন তার স্রোত একটি বৃহৎ নদীতে বা নদীর মোহনায় নদীতে এসে পতিত হয়, সেখানে মোহনার মধ্যে বিভিন্ন পদার্থ জমে আকৃতির দ্বীপ তৈরি হয়, তাকে হচ্ছে বদ্বীপ বলা হয়। যেহেতু বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, বাংলাদেশে 1008টি বর্তমানে নদী রয়েছে, আন্তর্জাতিক নদী রয়েছে। এই নদীগুলো যখন উৎপত্তি স্থল থেকে উৎপন্ন হয়ে তার গতিপথ দক্ষিণ দিকে সব প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এবং বাংলাদেশ একটি নদীর মোহনায় এই বিভিন্ন পদার্থ জমেই বাংলাদেশের এই বালু বা জমে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এবং তা অনেকটাই আকৃতি। এই জন্য বাংলাদেশকে বলা হয় বদ্বীপ, পৃথিবীর বৃহৎ বদ্বীপ। বদ্বীপ পরিকল্পনা 2100, অর্থাৎ নেদারল্যান্ডের সহযোগিতায় বাংলাদেশ একটি বদ্বীপ, সেই বদ্বীপের বিভিন্ন বিষয় নিয়ে নদী কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনার 2030 সালের মধ্যে 80টি প্রকল্প গ্রহণ করা হয়েছে, এবং এই বদ্বীপ পরিকল্পনায় বাংলাদেশের 6টি স্থান নির্ধারণ করেছে, যাকে আমরা হটস্পট বলি। 6টি স্থান, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। হটস্পট হচ্ছে 6টি, এবং পরিকল্পনা হচ্ছে বদ্বীপ পরিকল্পনা 2100। কার সহযোগিতায়? নেদারল্যান্ডের সহযোগিতায়। আমরা জানি যে পৃথিবীর সর্ববৃহৎ যে সমুদ্র সৈকত তা হচ্ছে বাংলাদেশে অবস্থিত কক্সবাজার, যেটির দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। এবং পর্যটন কেন্দ্র হিসাবে বাংলাদেশের সবথেকে বেশি যে পর্যটন কেন্দ্র থেকে আয় হয়, তার মধ্যে বাংলাদেশের যে সমুদ্র সৈকত কক্সবাজার এটি অন্যতম। এবং বাংলাদেশে আরো একটি পর্যটন কেন্দ্র খুবই বেশি জনপ্রিয়তা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যার আয়তন হচ্ছে 18
কিলোমিটার। কুয়াকাটা অবস্থিত হচ্ছে পটুয়াখালীতে। তাই পরীক্ষার মধ্যে বিভিন্ন সময় আসতে পারে যে কক্সবাজারের পৃথিবীর বৃহৎ সমুদ্র সৈকত কোথায় অবস্থিত বাংলাদেশের কোথায় অবস্থিত কক্সবাজারে, এর আয়তন কত, তারপরে আসতে পারে যে কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত, কোথায় অবস্থিত, এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। বিল হচ্ছে বিস্তীর্ণ হচ্ছে স্বাদু পানির জলাশয়, অর্থাৎ বর্ষাকালে নিচু স্থানে যে পানি জমে থাকে বিস্তীর্ণ স্থান, এবং গ্রীষ্মকালে সেই পানি আর থাকে না, অর্থাৎ সেই পানি শুকিয়ে যায়, সেখানে চাষাবাদ করে, এমন স্থানগুলোকে সাধারণত বিল বলা হয়। বাংলাদেশের যে সর্ববৃহৎ বিল রয়েছে তা হচ্ছে চলন বিল। চলন বিলের অবস্থান হচ্ছে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি আসে যে চলন বিল বাংলাদেশের কোন কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে, বা চলন বিলের আয়তন বাংলাদেশের কোন কোন জেলায়। তো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে চলন বিল হচ্ছে পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জে অবস্থিত। এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ যে বিল। এছাড়া আরো অন্যান্য বিল রয়েছে, যেমন দিয়া বিল হচ্ছে সিলেটে। তামাবিল অবস্থা হচ্ছে সিলেটে। আমরা যখন মানচিত্রের প্রথম ক্লাসে দেখেছিলাম যে সীমান্তবর্তী স্থান, সেখানেও কিন্তু আমরা এই তামাবিল যে অঞ্চলটি সেটা কিন্তু আমরা দেখেছিলাম। তারপর হচ্ছে ভবদহ বিল অবস্থিত হচ্ছে যশোরে। তারপর হচ্ছে ডাকাতিয়া বিল অবস্থিত হচ্ছে খুলনায়। এছাড়াও কি কোনো বিল আছে? তাহলে অবশ্যই আমরা এই কয়েকটি বিল মনে রাখবো যে চলন বিলের অবস্থান হচ্ছে পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ, তামা বিল অবস্থিত হচ্ছে সিলেট, আর ভবদহ বিল হচ্ছে যশোর, এবং ডাকাতিয়া বিল হচ্ছে খুলনায় অবস্থিত। এবার আমরা দেখব হাওর। আসলে হাওর বলতে কি বোঝায়? হাওর বলতে বোঝায় যে কোনো একটি বিস্তীর্ণ নিচু অঞ্চল যা দেখতে অনেকটা গোল আকৃতি। এটাতেও হচ্ছে বর্ষাকালে পানি জমে এবং বিস্তীর্ণ পানি জমে থাকে, এবং গ্রীষ্মকালে হচ্ছে শুকিয়ে যায়, তাকে হচ্ছে হাওর বলা হয়। তাহলে প্রায় হাওর এবং বিল প্রায় কাছাকাছি, শুধু এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা দেখতে অনেকটা গোল আকৃতি হবে, এবং প্রধান বৈশিষ্ট্য এটি। তো আমরা দেখবো হচ্ছে বাংলাদেশের যে হাওর গুলো রয়েছে সেগুলো সম্পর্কে। বাংলাদেশে যে সর্ববৃহৎ হাওর রয়েছে তা হচ্ছে হাকালুকি হাওর, সিলেট এবং মৌলভীবাজারে অবস্থিত। এছাড়া হচ্ছে টাঙ্গুয়ান হাওর সুনামগঞ্জে অবস্থিত, হাইল হাওর হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত, ডিবির হাওর হচ্ছে সিলেটে অবস্থিত। আচ্ছা, আমরা এখন দেখি বাংলাদেশের হাওর। হাওর হচ্ছে কোন একটি বিস্তীর্ণ নিচু অঞ্চল যেটা দেখতে হচ্ছে গোল আকৃতি, এবং বর্ষাকালে পানি ভরে যায় এবং গ্রীষ্মকালে আসলে তার পানি শুকিয়ে যায়। বাংলাদেশে যে প্রধান হাওর গুলো রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ হচ্ছে হাকালুকি হাওর, সিলেট এবং মৌলভীবাজারে অবস্থিত। তাছাড়া রয়েছে টাঙ্গুয়ান হাওর, সুনামগঞ্জে অবস্থিত। এই টাঙ্গুয়ান হাওরের স্থানীয় নাম বা স্থানীয়রা একে 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল নামক চেনে। হাইল হাওর হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত, ডিবির হাওর হচ্ছে সিলেটে অবস্থিত। এই টাঙ্গুয়ান হাওরকে 2000 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অংশ হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। তার 1 বছর পূর্বেই 1999 সালে টাঙ্গুয়ান হাওর এবং হাকালুকি হাওরকে ইউনেস্কো ECA অঞ্চল হিসাবে ঘোষণা করেছে, অর্থাৎ ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া। অর্থাৎ এই এলাকাগুলো সংকটপূর্ণ, বা এর যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এর যে একটা ধারা, তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ঘোষণা করেছে হচ্ছে 1999 সালে ECA, ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখলাম যে বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের হাওর, তারপরে হচ্ছে দ্বীপ, তারপর হচ্ছে এছাড়া বাংলাদেশের সমুদ্র সম্পর্কে, নদী সম্পর্কিত অনেক কিছুই দেখলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং সম্পূর্ণ সাধারণ জ্ঞান কোর্সটি ঘরে বসে থেকে শেষ করতে পারবেন।
night24youtube.com। আমাদের যে দুইটি প্লে লিস্ট রয়েছে চ্যানেলে, সেটি হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক। আপনারা অবশ্যই ক্লাসগুলো সিরিয়ালি দেখবেন, কেননা ইতিহাস হচ্ছে ধারাবাহিক ঘটনার বিবরণ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।